অপেক্ষায় থাকেন বাংলাদেশের মানুষের আদালতে আপনাদেরকে হিসাব দিতে হবে। আজকে বাংলাদেশের রাজনীতি এবং মানবাধিকারের বিষয় যারাই কথা বলছে তারাই নির্যাতনের শিকার হচ্ছে। আমি প্রথমে আজকে সারা বাংলাদেশের মানুষের বিবেকের কাছে জাতীয় পার্টির নাটকের বিচার দিলাম। প্রিয় দেশবাসী, হোসেন মোহাম্মদ এরশাদ দীর্ঘ 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে শেষ পর্যন্ত শহীদ নূর হোসেনকে হত্যা করেছে। তার অভিশাপে এরশাদের ক্ষমতার মাঝদন কাছের দাসের মতো বেগে খান খান হয়ে গেছে। আজকে এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি হয়তোবা কিছু কারণে রংপুরের মানুষ এরশাদকে ভালোবাসে, মোটামুটি একটা থিম ছিল জাতীয় পার্টির। আজকে যখন হোসেন মোহাম্মদ এরশাদ ইন্তেকাল করলেন, এবার জিয়াম কাদের সামনে আসলেন। জিয়াম কাদের আগে ছিলেন রৌশন এরশাদ, তিনি ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা। আমি মনে করি রৌশন এরশাদ আর জিয়াম কাদেরের মতো লোকেরা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ মির্জাফর। জাতীয় পার্টি যদি এখন বাংলাদেশের কোনো জায়গায় বলে যে এটা হলো দুধ, বাংলাদেশের মানুষ অট্টহাসি দিয়ে বলবে যে এটা কুত্তার মুখ। আমি জাতীয় পার্টির পোস্টমর্টম রিপোর্ট জাতির কাছে উপস্থাপন করতে চাই। বাংলাদেশের গণতন্ত্র লাইফ সাপোর্টে যাওয়ার 1 নম্বর মরণাস্ত্রের নাম হচ্ছে জাতীয় পার্টির জাতীয় বেঈমান দল। আমি মির্জাফরের নাম শুনেছি কিন্তু আমি দেখি নাই, কিন্তু জাতীয় পার্টিকে দেখে আমি বুঝতে পেরেছি যে মির্জাফরের চরিত্র এমনই হয়। সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে এক কথা, রাত্রে শোয়ার আগে আর এক কথা। এটাই যেন জাতীয় পার্টির দৈনিক রুটিনে পরিণত হয়েছে। জিয়াম কাদের ভারত সফর গেলেন, সেখান থেকে আসার পরে বাংলাদেশের মানুষ সবাই তাকিয়েছিল। সাংবাদিকরা উনার সামনে ক্যামেরা ধরেছে, জিয়াম কাদের ঠিকমতো স্পষ্ট ভাষায় কথা বলতে পারছেন না। উনাকে বলল, ভারতে আপনার সাথে কি বৈঠক হয়েছিল? তিনি বলছেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি কথা বলতে পারবো না। যে ব্যক্তি নিজের সিদ্ধান্তে অটুট থাকতে পারে না, কর্তৃপক্ষের আশায় থাকে, তারা আবার রাজনীতি করতে চায়। আজকে বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা শুরু করছে। আমি বলবো, রৌশন এরশাদ, জিয়াম কাদেররা কান দুইটা খরগোশের মতো খাড়া করে শুনে রাখেন। হোসেন মোহাম্মদ এরশাদ কবরে শুয়ে গেছে, আপনাদের কাছেও আজরাইল আসবে। মরার আগে ভালো হয়ে যান। বাংলাদেশের এই রাষ্ট্রটার মালিকানা জনগণ, জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলায় আপনারা মূল ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ যখন একটি পেয়ার নির্বাচনের জন্য আশায় বুক বেঁধেছে, যখন আন্তর্জাতিক সম্প্রদায় একটি সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বারবার তাগিদ দিয়েছে, ঠিক তখনই জাতীয় পার্টি একটি মোমেন্ট সময় সমগ্র বাংলার মানুষের সাথে ডিগবাজি দিয়েছে। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমি জাতীয় পার্টির জাতীয় গাদ্দার বেঈমানদের বলতে চাই, বাংলাদেশে এমন একটা সময় আসবে জাতীয় পার্টি নামে কোনো দলই থাকবে না। বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির যতগুলা রূপ আছে সবগুলা রূপ মুখস্থ করে ফেলছে। কথায় আছে, কত রঙ্গ জানো রে বন্ধু, তুমি কত রঙ্গ জানো। জাতীয় পার্টির এরশাদ সেই 2014 সালের নির্বাচনের আগে বলছে, আমি কিন্তু সুসাইড করব, নির্বাচনে যাব না। এরপর আবার সিএমএসএ ভর্তি হয়েছেন এরশাদ। আর জিয়াম কাদের এখনো নাটক করছেন, শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকবো কিনা। আবার কিছুদিন পরে বলে আমরা নির্বাচনে যাচ্ছি। মনে রাখবেন, জাতীয় পার্টি হালুয়া রুটির ভাগাভাগিতে ক্ষমতার লোভে অন্ধ হয়ে নিজের বিবেককে বিসর্জন দিয়েছেন। অপেক্ষায় থাকেন বাংলাদেশের মানুষের আদালতে আপনাদেরকে হিসাব দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী মানুষগুলো সোচ্চার, আপনাদেরকে জাতি চিহ্নিত করে রেখেছে। এবার বলবো নির্বাচন ব্যবস্থা নিয়ে। আজকে যারা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সব মেধাবী কর্মী, তারাও বলতেছে যে
একতরফা খেলায় কোনো মজা নাই। শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ওই নির্বাচন একেবারে একটা আনকরা নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। এই একতরফা খেলা খেলে এত বেশি বড়াই করার কিচ্ছু নাই। সময় পরিবর্তন হবে। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর রঙ্গমঞ্চে অনেক নাট্যের শুরু দেখেছি, আবার ধ্বংস দেখেছি। আজকে আমি যেহেতু জাতীয় পার্টিকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা মুক্তিকামী মানুষ জাতীয় পার্টিকে বয়কট করুন। জাতীয় পার্টি জাতীয় বেঈমানের দল বাংলাদেশে সময়ের আবর্তনে চিরতরে হারিয়ে যাবে, সেই দিন আর খুব বেশি দূরে নয়। আমি বলবো, বাংলাদেশে আগামী দিনে যারা রাষ্ট্রনায়ক হবেন, জাতীয় পার্টির জিয়াম কাদের এবং রওশন এরশাদ যদি ইন্তেকাল করে, ওই মিশরের পিরামিডের মতো ওদেরকে মমি করে শাহবাগের জাতীয় জাদুঘরে রেখে দিবেন, যাতে আগামী দিনে বাংলাদেশের তরুণ প্রজন্ম টিকিট কেটে এই মির্জাফরদেরকে দেখে আসতে পারে যে এরাই ছিল বাংলার সবচেয়ে বিখ্যাত মির্জাফর। আজকে কি পেয়েছেন? চোখ রাঙ্গানি দিবেন। আমি একজন তুচ্ছ হকার, আমার কথা বলার দরকার ছিল না রাজনৈতিক বিষয় নিয়ে, কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতি এবং মানবাধিকারের বিষয় যারাই কথা বলছে তারাই নির্যাতনের শিকার হচ্ছে দেখেই আমার সাহস আল্লাহ বাড়িয়ে দিয়েছে সত্য কথা বলার জন্য। এই সত্য কথা বলতে গিয়ে পিস্তলের তাজা বুলেট এই বুকে নিতে রাজি, এই সত্য বলতে গিয়ে, এই বাংলার মানুষের পক্ষে কথা বলতে গিয়ে জেলখানায় যেতে রাজি, ফাঁসির কাজটা ঝুলতে রাজি, যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি। তবুও বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আগামী দিনে নিশ্চিত হোক, সে আশা ব্যক্ত করে আমি আমার তীব্র বক্তব্য চালিয়ে যাচ্ছি। যদি আজকে বাংলাদেশে লেভেল প্লেইং কন্ডিশনে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, জাতীয় পার্টি সহ বিনোদন পার্টি যারা আছেন, আপনারা জামানতনামা হারাবেন সমগ্র বাংলাদেশে। কি মনে করেছেন বাংলাদেশে কি কখনোই একটি ফেয়ার নির্বাচন হবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হবে। হাইব্রিড বরগাছা এবং অবৈধ ক্ষমতা দখলদাররা বাংলার জমিনে বেরিশ হয়ে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। মনে রাখবেন, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ সর্বোচ্চ বিচারক। আপনাদের বিচার হবেই হবে, কোনো সন্দেহ নাই। কিছু অসাধু কর্মকর্তা, কিছু দুর্নীতিবাজ আমলা, কিছু দুর্নীতিবাজ প্রশাসনের কর্মকর্তা বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে যে হস্তক্ষেপ করেছেন, বাংলাদেশের মানুষ সময়ে সঠিক জবাব আপনাদেরকে দিতে মুখিয়ে আছে। কি মারবেন? কত মায়ের বুক খালি করবেন? পিস্তলে কত বুলেট আছে? প্রত্যেকটা বুলেটের হিসাব পাই পাই করে এই বাংলাদেশে দিতে হবে। আর এই সব নাট্য মঞ্চের মূল নাট্য ভূমিকা অভিনয় করছে রওশন এরশাদ আর জিয়াম কাদেরের মতো মির্জাফরেরা। মনে রাখবেন, ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ কোন দেশের তাবেদারি করে না। ৩০ লক্ষ শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশে মানুষ স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে চায়, ইলেকশনে নয়, সিলেকশনে নয়। আমরা সেই নির্বাচন চাই। আজকে অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনে যারা বাধা দিচ্ছেন, তারা আন্তর্জাতিকভাবে আপনারা প্রতিফল পাবেন, এদেশের মানুষের কাছে লাল কার্ড খাবেন। অতএব চলে যান। লিবিয়ার গাদ্দাফি ৪২ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আজকে গাদ্দাফির নিশানা লিবিয়ায় নাই। ইরাকের সাদ্দাম ২৬ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আজকে কই সাদ্দাম? হোসেন মোহাম্মদ এরশাদ ৯ বছর বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে,
কোথায় গেছে এরশাদ? অর্থাৎ এই পৃথিবীর রঙ্গমঞ্চে অনেক রাজা বাদশা এসেছিল নাটক করার জন্য, একের পর এক সব ধ্বংস হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব আজকে পৃথিবীর জমিনে নাই। অতএব আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে একগুয়ামি মনোভাব নিয়ে যেন তেনভাবে ক্ষমতার চেয়ার দখল করতে চান, আপনারা ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে যাবেন, কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। তাই আমি বলবো দেশপ্রেমিক প্রশাসনের কর্মকর্তাদেরকে, দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থাদেরকে দেশ এবং দেশের মানুষের পক্ষে কাজ করুন, তাহলে আপনারা জনগণের কাছে সম্মান পাবেন, আল্লাহর কাছে সম্মানিত হবেন। আর না হয় আপনারা শুদ্ধা একেবারে অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যাবেন, সময় কিন্তু বেশি বাকি নাই। তাই আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো, অধিকার আদায়ের আন্দোলনে যা যা করার দরকার আসুন আমরা তাই করি। আমরা সত্যের পক্ষে কোনো দলকে সাপোর্ট করি না, আমরা সত্যের পক্ষে লড়াই করে যদি আমরা মারা যাই আমরা হব শহীদ, আর যারা আমাদেরকে মারবে তারা হবে আবু জেহেল, ফেরাউন এবং নমরুদ। তাই ভয় পাওয়ার কিছু নেই, হায়াতের মালিক আল্লাহ। এই পৃথিবী থেকে একদিন আমাকে বিদায় নিতে হবে। সত্য কথা বলে সত্যের পক্ষে থেকে যদি ঘাতকের নির্মম বুলেটে আমার মৃত্যু হয়, সেই মৃত্যু হবে শহীদি মৃত্যু, সেই মৃত্যু হবে সম্মানিত মৃত্যু। কুত্তার মতো 100 বছর বেঁচে কোনো লাভ নাই, বাঘের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচা মহাবীরের উপাধি। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।